বাংলাদেশ আগামী দিনে কোন পথে হাঁটবে? আজ আমরা এমন এক রূপরেখা নিয়ে কথা বলবো যা সম্প্রতি একটি বইয়ের মাধ্যমে আমাদের সামনে এসেছে। আর এটাকে শুধু একটা প্ল্যান বললে ভুল হবে, এটা আসলে একটা পুরো দেশকে বদলে ফেলার ডাক। তো এই যে বিশাল পরিকল্পনার কথা বলছি, এর উৎসটা কি? এটা এসেছে গুরু দেলোয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমরো বইটা থেকে। এই বইটার বিশেষত্ব হলো এটা শুধু সমস্যা দেখিয়ে থেমে থাকেনি, বরং একদম সমাধানের একটা পরিষ্কার রাস্তাও দেখিয়ে দিয়েছে। দেখুন, এই কথাটা কিন্তু একদম আজকের বাস্তবতাকে তুলে ধরে। বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এর সাথে এটাও সত্যি যে দেশটা কিছু বেশ বড়সড় সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। আর ঠিক এ কারণেই এখন সময় এসেছে ভবিষ্যতের রাস্তাটা নিয়ে নতুন করে ভাবার। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশ ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে? এই রূপরেখা অনুযায়ী দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো হলো দারিদ্র্য, দুর্নীতি আর সামাজিক বৈষম্য, আর এগুলোর সমাধান এখনই দরকার। চলুন এই চ্যালেঞ্জগুলোকে আরেকটু কাছ থেকে দেখি। গভীর দারিদ্র্য, সিস্টেমের মধ্যে ঢুকে যাওয়া দুর্নীতি, সামাজিক অবিচার আর ব্যাপক বৈষম্য, বলা হচ্ছে এই চারটা জিনিসই দেশের উন্নতির পথে সবচেয়ে বড় কাটা। আর এই পুরো পরিকল্পনার মূল ফোকাসটাই হল এই সমস্যাগুলোকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলা। তো সমস্যাগুলো তো বোঝা গেল, এখন প্রশ্ন হলো সমাধানটা কি? আচ্ছা, এই পরিকল্পনার সবচেয়ে প্রথম আর সবচেয়ে বড় যে পদক্ষেপটার কথা বলা হয়েছে সেটা হলো কৃষিতে একটা আমূল পরিবর্তন নিয়ে আসা, মানে রীতিমতো একটা নতুন কৃষি বিপ্লব। আচ্ছা, একটা প্রশ্ন ভাবুন তো, যে দেশটা কৃষি প্রধান সেই দেশে ফসল তোলার পর প্রায় ৩০% ফসলই নষ্ট হয়ে যায়। কেন? এটা কিন্তু একটা বিশাল অপচয়, আর এই অপচয়টা বন্ধ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। আর এই অপচয়টা বন্ধ করার জন্যই একটা ৪ দফা অ্যাকশন প্ল্যানের কথা বলা হয়েছে। একবার শুধু কল্পনা করুন, সারা দেশে ২৫,০০০ নতুন কৃষিবিদ নিয়োগ দেওয়া হবে। এরপর ফসল সংরক্ষণ আর প্রসেসিং শেখানোর জন্য তৈরি হবে ৮টা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। শুধু তাই না, প্রত্যেকটা জেলায় থাকবে পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিপার্টমেন্ট, আর কৃষকরা একদম স্থানীয় পর্যায়ে ট্রেনিং আর দরকারি জিনিসপত্র পাবেন। এটা কিন্তু আসলেই একটা যুগান্তকারী ব্যাপার। এই যে বিশাল কৃষিকেন্দ্রিক উদ্যোগ, এটার একটা নামও দেওয়া হয়েছে, ডাফা 23। আর এর লক্ষ্যটা খুব পরিষ্কার, কৃষিকে শুধু আর খাদ্য উৎপাদনের মধ্যে আটকে না রেখে এটাকে দেশের প্রধান শিল্প বা প্রাইমারি ইন্ডাস্ট্রিতে পরিণত করা। কিন্তু কথা হলো, এই কৃষি বিপ্লবটা কিভাবে পুরো দেশের অর্থনীতিকে বদলে দেবে? প্ল্যানটা হলো এই কৃষিকেই কেন্দ্র করে একটা মডার্ন আর সেলফ রিলায়েন্ট ইকোনমি তৈরি করা হবে, যার ভিতটা হবে খুবই শক্ত। এই পরিবর্তনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল ভর্তুকির সিস্টেমে বদল আনা। দেখুন, এখনকার মডেলে বিদেশি সংস্থার প্রেসক্রিপশন বা রাজনৈতিক প্রভাবের একটা ব্যাপার থাকে, কিন্তু নতুন প্রস্তাবে বলা হচ্ছে ভর্তুকির টাকাটা কোনো মাধ্যম ছাড়া সরাসরি কৃষকের কাছে চলে যাবে। এর সবচেয়ে বড় সুবিধা হল দেশের নীতিগুলো স্বাধীন থাকবে, বাইরের কোনো চাপ থাকবে না। আর এই পুরো ব্যাপারটা কিন্তু শুধু দেশের বাজারের জন্য না, আসল লক্ষ্য হলো মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটাকে বিশ্বজুড়ে একটা পরিচিত নাম করে তোলা। আর সেটার জন্য কি কি করা হবে? বিভিন্ন অঞ্চলে অ্যাগ্রো এক্সপোর্ট হাব তৈরি করা হবে, ভ্যালু অ্যাড করার জন্য থাকবে কোল্ড স্টোরেজ আর প্রসেসিং ফ্যাসিলিটি। এমনকি কোন ফসল কখন ফলাতে হবে সেটার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো পণ্যের প্যাকেটে একটা কিউআর কোড থাকবে, যেটা স্ক্যান করলেই ক্রেতারা জানতে পারবেন জিনিসটা ঠিক কোথা থেকে আসছে। আর এই সব কিছুর পেছনে যে ইকোনমিক টার্গেটটা আছে সেটা এক কথায় বিশাল। আইডিয়াটা হলো শুধু কাঁচা মাল, মানে শুধু সবজি বা ফল রপ্তানি না করে সেগুলোকে প্রসেস করে পাউডার, সস, স্ন্যাক্স বা জুসের মতো ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানিয়ে রপ্তানি করা। আর লক্ষ্য, এর মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলারের একটা পাহাড় তৈরি করা। আচ্ছা, অর্থনীতির কথা তো অনেক হলো, কিন্তু একটা দেশের জন্য মানুষ আর পরিবেশও তো সমান জরুরি, তাই না? চলুন এবার দেখি এই প্ল্যানে স্বাস্থ্য আর পরিবেশ রক্ষার জন্য কি ভাবা হয়েছে। শুরুতেই একটা বেশ কঠিন বাস্তবতার কথা বলি। জানেন কি, বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় ১১ থেকে ১২% মারাত্মক অপুষ্টিতে ভোগে।
এটা কিন্তু একটা ভয়াবহ চিত্র। তাই এই সমস্যাটার সমাধান করাটা সবার আগে দরকার। তো এই অপুষ্টির সাথে লড়ার জন্য একটা খুব ইন্টারেস্টিং প্রস্তাব আনা হয়েছে। এর নাম ব্লু জোন কমন ডায়েট প্ল্যান। এই ব্লু জোন হল পৃথিবীর সেই সব জায়গা যেখানে মানুষ সবচেয়ে স্বাস্থ্যবান আর দীর্ঘজীবী হয়। তো তাদের খাদ্যাভ্যাসটাকেই একটা মডেল হিসেবে ধরা হয়েছে। আর পরিকল্পনা হলো এই ডায়েট প্ল্যানটা দেশের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে সবার স্বাস্থ্য ভালো থাকে। এবার আসি পরিবেশের কথায়। এখানকার বার্তাটাও কিন্তু ঠিক ততটাই শক্তিশালী। পানিকে যদি একটা জীবন্ত সত্তা হিসেবে ভাবা হয়, তাহলে সে যেন চিৎকার করে বলছে, তুমি যদি আমাকে মেরে ফেলো, আমিও তোমাকে মেরে ফেলব। মানে পানিকে দূষিত করলে তার ফল আমাদেরই ভোগ করতে হবে। এর চেয়ে সহজ করে আর বোঝানো সম্ভব না। আর ঠিক এই কারণেই শিল্প দূষণের ব্যাপারে একটা জিরো টলারেন্স পলিসির কথা বলা হয়েছে। নিয়মটা খুবই স্ট্রেট কাট, যে কারখানায় বর্জ্য শোধনের জন্য ইটিপি বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট থাকাটা বাধ্যতামূলক। তারা যদি সেটা ব্যবহার না করে, তাহলে সোজা কারখানা বন্ধ। এখানে কোনো রকম ছাড়ের সুযোগ নেই। এখন কথা হলো, এই যে পরিবেশ বান্ধব ডেভেলপমেন্টের কথা হচ্ছে, এর জন্য তো প্রচুর টাকা দরকার, তাই না? আর সেই টাকার যোগান দিতে গ্লোবাল ক্লাইমেট ফাইন্যান্সিং থেকে $10 বিলিয়ন জোগাড় করার একটা বিশাল টার্গেট রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ টাকা আসবে কোত্থেকে? আচ্ছা, এর জন্য বেশ কয়েকটা উৎসের কথা বলা হয়েছে। যেমন ধরুন, গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, ইউরোপিয়ান ইউনিয়নের গ্রিন ডিল প্রোগ্রাম, জাপান, এমনকি গেটস বা রকফেলার ফাউন্ডেশনের মতো প্রাইভেট সংস্থাগুলো থেকেও ফান্ড আনার চেষ্টা করা হবে। আসল কথা হলো, গ্রিন এনার্জি আর ক্লাইমেট প্রজেক্টের জন্য যত রকমের সোর্স আছে, সবগুলো কাজে লাগানোর একটা প্ল্যান এটা। তো আমরা কৃষি, অর্থনীতি, স্বাস্থ্য, পরিবেশ, অনেকগুলো আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বললাম। চলুন এবার সব শেষে দেখি এই সবগুলোকে কিভাবে একসাথে মিলিয়ে একটা পূর্ণাঙ্গ জাতীয় রূপকল্প তৈরি করা হয়েছে। আর এই পুরো ইন্টিগ্রেটেড প্ল্যানের আল্টিমেট গোলটা কি? শুনলে অবাক হতে হয়। লক্ষ্যটা হল 2055 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $10 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা। জি, ঠিকই শুনেছেন, $10 ট্রিলিয়ন। তার মানে বুঝতেই পারছেন, এটা শুধু কয়েকটা আলাদা আলাদা পলিসির তালিকা না। এটাকে বরং একটা ইন্টিগ্রেটেড সোশ্যাল মুভমেন্ট বা সামাজিক আন্দোলন হিসেবে দেখা হচ্ছে, যেখানে প্রত্যেকটা অংশ একসাথে মিলেমিশে কাজ করবে আর দেশে একটা জাতীয় নবজাগরণ বা রেনেসাঁ নিয়ে আসবে। সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এত বড় একটা জোঘাড়ো গড়ে রোডম্যাপ, এটা কি আসলেই পারবে বাংলাদেশকে জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো একটা স্থিতিশীল আর উন্নত দেশে পরিণত করতে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।